আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আমাতুল আজিজ উর্মি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। এক দফা দাবিতে আজ থেকে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সারা দেশে কর্মী জমায়েত ও প্রতিবাদ মিছিল করছে আওয়ামী লীগ। আন্দোলনকারীদের উপর সরাসরি গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ। পুলিশকে আইনের নির্দেশনা মানতে হবে বললেন হাইকোর্ট। 20 বছর আগে বাংলাদেশ কেমন ছিল সেদিকে দৃষ্টিপাত করতে তরুণদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আবারও স্বাভাবিক কার্যক্রম শুরুর বিষয় নির্দেশনা। এবং আর কারো রক্ত যেন না ঝরে, দেশের সব কর্মকর্তা কর্মচারী ও প্রশাসনের প্রতি মির্জা ফখরুলের আহ্বান। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। এক দফা দাবি বাস্তবায়নে আজ থেকে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে এ ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। এ সময় 24 ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব হল খুলে দেওয়ার আলটিমেটাম দেওয়া হয়। এছাড়া রাজধানী সহ সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ ও গণসমাবেশ পালন করার ঘোষণাও দেয় সংগঠনটি। কেন্দ্রীয়ভাবে শাহবাগে বিক্ষোভ ও গণসমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতির মধ্যে নতুন কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ। ঘোষিত কর্মসূচি অনুসারে আজ রাজধানী ঢাকা ও জেলা শহরে জমায়েত কর্মসূচি পালন করছে দলটি। আজ সারা দেশে পাড়া মহল্লায় প্রতিবাদ মিছিল এবং আগামীকাল বিকেল 3টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে শোক মিছিল করবে আওয়ামী লীগ। র্যালিটি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু ভবনে গিয়ে শেষ হবে। এসব কর্মসূচিতে দলের সর্বস্তরের নেতাকর্মী অংশগ্রহণ করবে বলে মনে করছেন শীর্ষ নেতারা। আমরা সভা সমাবেশ মিছিল করে আমরা শোকের মাসের জাতির পিতা সহ যারা শহীদ হয়েছে 15ই আগস্ট খুনিদের নির্মম বুলেটের আঘাতে তাদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করব, মাগফিরাত কামনা করব, শোক সভা করব, শোক র্যালি করব। সকল পর্যায়ের মানুষের যে অখণ্ড সমর্থন, সেই সমর্থনের বহিঃপ্রকাশে আজকে পেশাজীবীরা, কৃষিবিদরা এবং সকল শ্রেণী পেশার মানুষরা রাজপথে নেমেছে। দর্শক, এই মুহূর্তে গুলিস্তান এলাকায় আছেন সহকর্মী সাইদুর রহমান আবির, যুক্ত হচ্ছি তার সাথে। আবির, গুলিস্তান এলাকায় এই মুহূর্তে কেমন পরিস্থিতি দেখছেন আমাদের জানাবেন। ধন্যবাদ উর্মি। আমি এই মুহূর্তে রয়েছি গুলিস্তান যে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, ঠিক সেই কেন্দ্রীয় কার্যালয়ের পাশে যে মেইন রোডটি রয়েছে অর্থাৎ 0 পয়েন্ট সংলগ্ন, আমরা সেই মেইন রোডে অবস্থান করছি। কিন্তু সকাল থেকে বেশ কয়েকটি এলাকা আমরা ঘুরে এসেছি। আপনি জানেন যে কালকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কোটা সংস্কারের পক্ষে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা যে কর্মসূচি ঘোষণা দিয়েছে, এর আগে তাদের এক দফা ছিল, সেটি হচ্ছে কোটা বাতিল করতে হবে। সেই দাবি অনুযায়ী সরকার এবং আদালতের রায় অনুযায়ী সেই তাদের দাবি পূরণ হয়েছে। তার পরবর্তীতে তারা যত ধরনের দাবি দিয়েছে সব কিছুই পূরণ করার চেষ্টা করেছে সরকার। এখন তাদের আর কোনো দাবি নেই। কিন্তু গতকালকে তাদের কর্মসূচি থেকে যখন এক দফা, সেটি হচ্ছে বর্তমান সরকারের পতন, সেই দাবি ঘোষণার পরই কিন্তু সারা বাংলাদেশ উত্তাল হয়ে উঠেছে আমরা দেখেছি। এবং সকাল থেকে আমরা দেখছি এই রাজধানী প্রতিটি এলাকায় অলি গলি এবং ওয়ার্ড পর্যায়ে কিন্তু আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের একটি শক্ত অবস্থান দেখতে পাচ্ছি। এটি শুধু যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এই বঙ্গবন্ধু এভিনিউ এলাকায় শুধু তাই নয়, এই অবস্থান কিন্তু রাজধানী জুড়ে প্রতিটি ওয়ার্ডে রয়েছে। এবং তাদের উদ্দেশ্য, আমরা নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তাদের উদ্দেশ্য কিন্তু কোনো সংঘাত নয় এবং কোনো সংঘর্ষে জড়ানো নয়। তাদের উদ্দেশ্য হচ্ছে এই ধরনের কর্মসূচির নামে যদি মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করে এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করার চেষ্টা করে, কোথাও কোনো অগ্নিসংযোগ করার চেষ্টা করে, সেগুলো প্রতিহত করার জন্য কিন্তু তাদের শক্ত অবস্থান রয়েছে।
এবং এটি কিন্তু প্রতিটি ওয়ার্ডে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সহ সব ধরনের সহযোগী সংগঠনের কিন্তু শক্ত অবস্থান আপনি দেখতে পাচ্ছেন, যে যাতে কোনো ধরনের আঘাত আসলে এবং মানুষের নিরাপত্তার উপরে কোনো ধরনের হুমকি আসলে, জানমালের ক্ষতি হলে এবং রাষ্ট্রীয় সম্পদের উপর আঘাত করলে তারা যাতে সেটিকে প্রতিহত করতে পারে সেই প্রস্তুতিও কিন্তু তাদের রয়েছে। আমরা সকাল থেকেই নেতাকর্মীদের সাথে কথা বলছি এবং তারা এখনো বলছে ছাত্রদের প্রতি তাদের যথেষ্ট সহমর্মিতা রয়েছে এবং ছাত্রদের যে দাবি ছিল সেটি কিন্তু তারা আগেও অনেকে সমর্থন দিয়েছেন, কিন্তু ছাত্রদের পক্ষ থেকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে গতকাল যখন সরকার পতনের দাবি ঘোষণা করা হলো, প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের পদত্যাগের দাবি করা হলো, তখন থেকেই কিন্তু রাজধানী সহ সারা দেশে একটি উত্তালক সৃষ্টি হয়েছে। কারণ তাদের এই দাবি, এখন তারা যে দাবি করেছে সেই দাবিটি সম্পূর্ণ রাজনৈতিক বলে মনে করছেন আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা, যে কারণে সবাই আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সবাই ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছে। এই ছিল আমার কাছে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে সবশেষ। উর্মি। আবির, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর গুলিস্তান থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আবির। আন্দোলনকারীদের উপর সরাসরি গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন আদালত। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসাইন দোলনের বেঞ্চে আজ এ বিষয়ে শুনানি হয়। হাইকোর্ট বলেন, সব নাগরিকের শান্তিপূর্ণ সভা সমাবেশে অংশগ্রহণের অধিকার আছে, তবে পুলিশকেও আইনের নির্দেশনা মানতে হবে। এর আগে দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের উপর গুলি না চালাতে গত 29 জুলাই রিটটি করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জুর আল মতিন প্রীতম ও আইনুন নাহার সিদ্দিকা লিপি রিটটি করেন। আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, পুলিশের মহাপরিচালক, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানকে বিবাদী করা হয় রিটে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হাসান। রাকিব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘিরে রাজধানীর সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। ধন্যবাদ উর্মি আপনাকে। আসলে ঠিক যেমনটি বলছিলেন সে সূত্র ধরে যদি বলতে চাই, আমরা সকাল থেকেই কিন্তু রাজধানীর বিভিন্ন পয়েন্টে বা বিভিন্ন সড়কগুলো প্রদর্শন করেছি এবং প্রদর্শন করে আমরা যে বিষয়গুলো দেখতে পেয়েছি যে সকাল থেকেই কিন্তু পুরো রাজধানীর অবস্থা কিছুটা শান্ত ছিল এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যথেষ্ট উপস্থিতি আমরা বিভিন্ন মোড়ে বা বিভিন্ন পয়েন্টগুলোতে দেখতে পেয়েছি। তবে আমরা আরেকটু বলতে চাই, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অল্প কিছুক্ষণ আগেই আমরা যে জায়গাটিতে এখন দাঁড়িয়ে রয়েছে, আমি এখন রয়েছি মৎস্য ভবন এলাকায়। রাকিব, ধন্যবাদ। রাকিব, আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হব। 20 বছর আগে বাংলাদেশ কেমন ছিল সেদিকে দৃষ্টিপাত করতে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাতে গণভবনে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক ও কলেজের অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান। বৈঠকে উপস্থিত শিক্ষাবিদদের কাছে মতামত জানতে চান প্রধানমন্ত্রী। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আবারও স্বাভাবিক কার্যক্রম শুরুর বিষয়েও নির্দেশনা দেন তিনি। এ সময় অশুভ শক্তির কবল থেকে শিক্ষার্থীদের ফিরিয়ে আনতে অঙ্গীকার ব্যক্ত করেছেন শিক্ষকরা। আজকে যারা ইয়াং যুবক, এমনকি যেটা মনে করি হয়তো 20 বছর বা 22 বছর 25, তারা হয়তো মনে করে যে বাংলাদেশ এখন যেমন দেখছে তেমনই ছিল, কিন্তু মাত্র 2008 সালের বাংলাদেশও যদি তারা চিন্তা করতো, দেখতো তারা এই বাংলাদেশ ছিল না।
রাস্তাঘাট, অবকাঠামোগত উন্নয়ন, অর্থনৈতিক সক্ষমতা, মাথাপিছু আয়, সাক্ষরতার হার, আয়ুষ্কাল বৃদ্ধি, প্রতিটি বিষয়ে কিন্তু আমরা অন্ততপক্ষে উন্নত করতে পেরেছি, দাবি করতে পারি। পভার্টি রিডাকশনে সেখানেও সেই 41 থেকে আমরা 41% থেকে 18% নামিয়ে এনেছি। হতদরিদ্র যা 25.1% ছিল সেটা আমরা মাত্র 5.6 নামিয়ে এনেছি। কিন্তু আমাদের লক্ষ্য ছিল যে বাংলাদেশে একটি মানুষ ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে গণ অভ্যুত্থানের সূচনা হয়েছে। তিনি বলেন, সব শ্রেণী পেশার মানুষ ও দলমত নির্বিশেষে সবাই ফুঁসে উঠেছে। সকালে গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এইসব কথা বলেন। আর কারো রক্ত যেন না ঝরে, দেশের সব কর্মকর্তা, কর্মচারী ও প্রশাসনের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। জাতির এক চরম ক্রান্তি লক্ষ্যে আপনাদেরকে আজকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন থেকে আওয়ামী লীগ সরকার যে নিশ্চয়তা ও পরিবর্তন করে নিয়েছে তা উপমহাদেশের ইতিহাসের জব। আপনি জানেন, ব্রিটিশ আমলে জালিওয়ালার বাগে একটা হত্যাকাণ্ড হয়েছে। যে হত্যাকাণ্ড এখন পর্যন্ত এই উপমহাদেশের মানুষ অত্যন্ত ঘৃণা ভরে মনে করে এবং সেই শহীদ যারা হয়েছে তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। আমাদের ঢাকায় সারা দেশে যে হত্যাকাণ্ড হয়েছে তাকেও ছাড়িয়ে গেছে। আজ থেকে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। রাতে এক ব্রিফিংয়ে এসব জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া সহ প্রধানমন্ত্রীর সাথে আলোচনার পথ খোলা রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, তাদের আলোচনা, তাদের সাথে আন্দোলনের সব দাবি মেনে নেওয়া হয়েছে। তাই অসহযোগ আন্দোলন না করে ঘরে ফেরা উচিত। এরপরও দাবি থাকলে প্রধানমন্ত্রীর আলোচনার দ্বার খোলা আছে, তাদের আলোচনায় যাওয়া উচিত। কোটা আন্দোলনকারীর সব দাবি আমরা মেনে নিয়েছি। যেগুলি তাদের দাবি ছিল সব দাবি কোর্ট এবং আমাদের থেকে মানা হয়ে গিয়েছে। তারা যা যা পরবর্তী দাবিগুলি করেছিল পুলিশের বিচারের আওতায় আনার সেও আমরা করেছি। আমার মনে হয় এখন সময় আসছে আমাদের প্রিয় ছাত্র ভাইরে, তারা যেহেতু তাদের আর কোনো দাবি অবশিষ্ট নেই, তারা আন্দোলন থেকে তারা তাদের স্ব ক্ষেত্রে চলে যাবেন, এটাই আমরা আশা করি। কারফিউয়ের মধ্যে সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু হলেও আজ সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। শনিবার রেলের জনসংযোগ কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, অনিবার্য কারণবশত আজ সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত থাকবে। রেলওয়ে জানিয়েছে, আপাতত একদিনের জন্য ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে রবিবার পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে 14 দিন বন্ধ থাকার পর স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হয়েছিল গত বৃহস্পতিবার। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক। জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। শনিবার ঢাকায় সেনা সদরের হেলমেট অডিটোরিয়ামে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অফিসার্স অ্যাড্রেস গ্রহণ করেন সেনাপ্রধান। সেখানে তিনি কথা বলেন। আইএসপিআর জানায়, সেনাবাহিনীর প্রধান তার বক্তব্যে সব সেনা কর্মকর্তার উদ্দেশ্যে দেশের চলমান নিরাপত্তা পরিস্থিতির উপর আলোকপাত করে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে দিক নির্দেশনা দেন। সেনা কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন তিনি। পাশাপাশি সেনাপ্রধান যে কোনো পরিস্থিতিতে জনগণের জানমাল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে বলেন। ফেনীর সীমান্তবর্তী উপজেলা পরশুরাম ও ফুলগাজীতে 1 মাসের ব্যবধানে দ্বিতীয় দফায় ভারী বৃষ্টিপাত ও উজানের পানিতে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 17টি অংশে ভাঙনে দেখা দিয়েছে। এতে লোকালয়ে পানি ঢুকে 74টি গ্রাম প্লাবিত হয়ে 28,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। সড়ক পানিতে তলিয়ে যাওয়ার ফেনী পরশুরাম আঞ্চলিক সড়ক ও উপজেলার অভ্যন্তরীণ বিভিন্ন সড়কে বন্ধ রয়েছে যান চলাচল। লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ। শনিবার রাত 8টার দিকে নদীর পানি বিপদসীমার 40 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধে পরশুরামের 15টি ও ফুলগাজীর 2টি অংশে ভাঙনের সৃষ্টি হয়েছে। নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
কৃষিতে আধুনিক পদ্ধতি ব্যবহার করে বাজিমাত করেছেন উপকূলের কৃষকরা। উচ্চমূল্যের সবজি চাষ করে চলতি মৌসুমে তাক লাগিয়ে দিয়েছেন পটুয়াখালী কলাপাড়ার করলা চাষিরা। তাদের দাবি, দেশের মধ্যে সবচেয়ে বেশি করলা উৎপাদন হয়েছে এখানে। কৃষি বিভাগ বলছে, এবছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে শুধু করলাতেই প্রায় 7 কোটি টাকা বিক্রি করবেন চাষিরা। প্রতিনিধি সাইফুল ইসলাম রয়েলের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। সবজি চাষে সুখ্যাতি রয়েছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের চাষিদের। তবে এবছর টিয়া সুপার, বুলবুলি প্লাস, পালি প্লাস জাতের করলা চাষে ছাড়িয়ে গেছে পূর্বের সকল রেকর্ড। উচ্চমূল্যের করলা প্রতিদিন গড়ে 500 থেকে 600 মণ রপ্তানি করা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। বাংলাদেশের যতগুলো ফসল আছে তার চাইতে উচ্চমূল্য ফসল হয়েছে করলা। অতএব আমার এই 5 একর জমিতে করলা উৎপাদন করতে আমার 5 লক্ষ টাকা খরচা হয়েছে। আশা করি আমি 20 লক্ষ টাকা বিক্রি করতে পারবো। ঢাকা, বরিশাল, পটুয়াখালী, জালকাঠি, বরগুনা, খুলনা, বিভিন্ন জায়গায় এ জায়গাতে 500 থেকে 600 মণ করলা রপ্তানি হয়। কৃষি বিভাগের সহায়তায় মাঠ পর্যায়ে আধুনিক পদ্ধতি ব্যবহার করে এমন সুফল পাচ্ছেন দাবি চাষিদের। তুলনামূলক উৎপাদন খরচ কম ও চারা রোপণের পর 55 থেকে 60 দিনেই পরিপক্ক ফলন তুলতে পারেন উৎপাদনকারীরা। ফলে উচ্চমূল্যের ও স্বাস্থ্য উপকারী করলা চাষে উদ্যোগী হচ্ছেন প্রান্তিক চাষিরা। প্রশিক্ষণ পাইয়া আমরা বেডের কায়দায় সরল জমিতে বেড করে বেডের কায়দায় আমরা এই করলা চাষ করতেছি। আমরা থেকে আরো বাড়বে, আরো ব্যাপক হারে হবে এবং আরো এসএসসিপি ট্রেনিং পাই আমরা উচ্চ মূল্যের আরো কিছু সবজি আমরা চাষ করি। 34 মাসে করা শুরু করে আমাদের এই লতা কৃষি ভাদ্র মাসে শেষ হয়। আধুনিক পদ্ধতিতে সুফল পাচ্ছেন কৃষকেরা, তাই ছাড়িয়ে গেছে লক্ষ্যমাত্রা বলছে স্থানীয় কৃষি বিভাগ। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কিভাবে চাষ করতে হয় সেই আধুনিক প্রশিক্ষণ তাদেরকে আমাদের অফিসে নিয়ে দিয়েছি। আমরা তাদেরকে কৃষি বিপণনের মাধ্যমে উন্নত মানের ক্রেডিট দিয়েছি এবং কৃষক গ্রুপ যাতে ভবিষ্যতে আরও বেশি করলা এবং অন্যান্য উচ্চমূল্যে ফসল উৎপাদন করে সেই প্রশিক্ষণ দেব এবং আমি সেই চেষ্টা অব্যাহত রাখব। শুধু করলা চাষেই নয়, সরকারি সহযোগিতা পেলে সব ধরনের কৃষি উৎপাদনে এগিয়ে আসবে এই অঞ্চলের চাষিরা, এমনটাই মনে করেন স্থানীয়রা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। এক দফা দাবিতে আজ থেকে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সারা দেশে কর্মী জমায়েত ও প্রতিবাদ মিছিল করছে আওয়ামী লীগ। আন্দোলনকারীদের উপর সরাসরি গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ, পুলিশকে আইনের নির্দেশনা মানতে হবে বললেন হাইকোর্ট। 20 বছর আগে বাংলাদেশ কেমন ছিল সেদিকে দৃষ্টিপাত করতে তরুণদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আবারও স্বাভাবিক কার্যক্রম শুরুর বিষয় নির্দেশনা। এবং আর কারো রক্ত যেন না ঝরে, দেশের সব কর্মকর্তা কর্মচারী ও প্রশাসনের প্রতি মির্জা ফখরুলের আহ্বান। দর্শক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd news এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।